আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিষয়টি ১৯৯০ সাল থেকেই, যেটি ২০০৩ সালে ইরাক যুদ্ধের পর আরও বেশি সক্রিয় এবং একচাটিয়া হয়। যুক্তরাষ্ট্র চুক্তি করে কাতারের সঙ্গে বড় ঘাঁটি নির্মাণের। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরবের ভেতরও তাদের শক্তিশালী ঘাঁটি স্থাপিত হয়। শক্তিশালী রাডার সিস্টেমগুলো এতটাই শক্তিশালী ছিল, ৫,০০০ কিলোমিটার রেঞ্জের একেবারে দক্ষিণ এশিয়া পর্যন্ত কভারেজ দিত এবং বিভিন্ন ধরনের আধুনিক স্যাটেলাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম ধাপও মধ্যপ্রাচ্যেই ছিল। তবে এই সকল কিছুর সমীকরণ পাল্টে দিয়েছে ইরান। ইরানের হামলার কারণে বিপুল পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে এই অবকাঠামোগত এবং নজিরবিহীনভাবে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রক্ষার প্রচেষ্টা করেছিল যুক্তরাষ্ট্রের দাবি অনুসারে সেই দেশগুলো ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক প্রতিক্রিয়া দেখায়নি। সৌদি আরব থেকে শুরু করে কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সকল দেশে অনেকবার ইরান হামলা করলেও পাল্টা হামলার অংশ হিসাবে এই দেশগুলো একটি হামলাও করেনি। সামরিকভাবে কিছু হুমকি দিলেও সামরিক কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। এখান থেকেই পরিষ্কারভাবে অনুমান করা যায়, যুদ্ধকালীন পরিস্থিতি শেষ হলে বা ইরানের সঙ্গে কোনো সমঝোতায় চূড়ান্তভাবে চুক্তি হলে মধ্যপ্রাচ্যের সমীকরণ আর আগের মতো থাকবে না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বলক আরও শক্তিশালী হয়ে তাদের দিকে চলে যাবে, আর ইরান নিজস্ব একটি ব্লক তৈরি করে ফেলেছে। এখানে ফাঁকা অবস্থায় রয়েছে সৌদি আরবের নেতৃত্ব বা তাদের ব্লকগুলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু তড়িঘড়ি করে সৌদি আরব তার বিশাল অর্থ ব্যবহার করে নতুন সামরিক জোট তৈরি করার একেবারে চূড়ান্ত প্রচেষ্টায়। যেখানে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে, তুরস্ক একটি বিশাল সামরিকায়নের যে প্রযুক্তি রয়েছে তার উৎপাদনকারী দেশ হিসাবে, এবং মিশরের মতো দেশ সুয়েজ ক্যানেলের নিয়ন্ত্রণ এবং আরব বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী হিসাবে তারা জোট তৈরি করার একেবারে চূড়ান্ত দ্বার প্রান্তে বা জোট অনেকটা তৈরি করে ফেলেছে। দফায় দফায় বৈঠক হচ্ছে বিভিন্ন নিয়ম কানুনকে কেন্দ্র করে, যে চূড়ান্তভাবে এই দেশগুলো একে অন্যকে সংকটকালীন পরিস্থিতিতে কিভাবে সহযোগিতা করতে পারে। আর এই সকল পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন শাহবাজ শরীফ কাতার সফর করেছেন এবং কাতারের আমিরের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক হওয়ার বিষয়টিও জানা যায়। সেখানে কাতার এবং এই পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের স্টাইলে যে ন্যাটো অনুচ্ছেদ ৫ রয়েছে তার অধীনে একটি চুক্তি প্রক্রিয়াধীন, এমনটাও কিন্তু চূড়ান্তভাবে একেবারে ঘোষণার দ্বার প্রান্তে। যে কোনো মুহূর্তে কাতার এবং পাকিস্তান নিরাপত্তা প্যাকের অধীনে সৌদি আরবের মতো একই ধরনের নিরাপত্তা চুক্তি ঘোষণা দিতে পারে। পাকিস্তানের কাছে পরমাণু বোমা রয়েছে এবং পরমাণু বোমার নিরাপত্তার অধীনে এই চুক্তি ঘোষণা হতে পারে। প্রশ্ন হলো, এই ধরনের পদক্ষেপ ইরানের যে উদীয়মান শক্তির উত্থান রয়েছে এবং প্রযুক্তিগত উৎপাদনের যে সক্ষমতা রয়েছে তাকে কি মোকাবেলা করতে পারবে, বা ইরানের ব্লককে সরাসরি কি প্রতিরোধের সক্ষমতা রাখবে? যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার যখন ইরানের ক্ষেত্রে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে চাপের সম্মুখীন, তখন এই জোটটি তার ভবিষ্যৎ পরিকল্পনায় ইরানকে কি করে কাউন্টার করে সেটাই দেখার বিষয়। দেখুন, যদিও সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলা সরাসরি করেনি, তারপরও তারা তাদের বক্তব্যে পরিষ্কার করেছিল যে কোনো ধরনের চূড়ান্ত সংঘাতে ইরানের সঙ্গে অন্তত ৯ মাস যুদ্ধ করার তাদের যে প্রস্তুতি সেটা তারা সম্পূর্ণ করেছে এবং ইরানের বিরুদ্ধে পদাতিক হামলা করার জন্য অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে তারা প্রেশারাইজড করেছিল। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে সৌদি আরব যখন নিজস্বভাবে 4টি দেশকে নিয়ে আলাদা জোটের প্রচেষ্টায়, তখন সংযুক্ত আরব আমিরাত হয়তো নতুন সেই জোটে যোগদান না করে ইসরায়েলের ব্লকেই থাকতে পারে। আর সেই যে আশঙ্কা রয়েছে সেটা আরও তীব্র হয়েছে নতুন করে একটি বড় খবর। সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ইসরায়েল তাদের যে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা হস্তান্তর করেছে এবং মোতায়েন করা হয়েছে, এই বিষয়ে খবর পাওয়া গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস স্পেশাল রিপোর্ট প্রকাশ করেছে। তার
স্ক্রিনশট নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের অন্যান্য সংবাদ মাধ্যমের সাথে সাথে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য সংবাদ মাধ্যমও এই সত্যতার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি অনুসারে ইসরায়েলের বাইরে প্রথমবারের মতো আয়রন ডোম যে মোতায়েন করা হয়েছে তার দেশ হলো সংযুক্ত আরব আমিরাত, এবং এই আয়রন ডোম মোতায়েনের সাথে সাথে সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের কিছু সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছিল। ইরানের যে কোনো ধরনের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে আরও সক্রিয়ভাবে ভালো ক্যাপাসিটিতে নিয়ে যাওয়ার জন্যই এই আয়রন ডোম মোতায়েন করা হয়েছে বলে ইসরায়েল এবং অন্যান্য কর্তৃপক্ষের দাবি। যেখানে সংযুক্ত আরব আমিরাতের অফিসিয়ালরা তারা বলছে যে ইসরায়েলের এই সহযোগিতার বিষয় তারা কখনো ভুলে যাবে না এবং অবশ্যই যে কোনো পরিস্থিতিতে তার পাল্টা অবদান বা পাল্টা প্রতিদান তারা দিতে পারে। এখন বিষয়টা হলো ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল প্রযুক্তি হলো আয়রন ডোম, যেটা ইসরায়েল সহজে কোনো দেশকেই দেয় না। এমনকি ইউক্রেনের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বারবার দর কষাকষির পরও ইউক্রেনের ভেতর আয়রন ডোম তারা প্রেরণ করেনি। সংযুক্ত আরব আমিরাতে আয়রন ডোম প্রেরণের বিষয়টি পুরো পরিস্থিতিকে পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের যে সম্পর্ক রয়েছে সেটার গোপনীয়তা কমে আসবে এবং সামরিক ক্ষেত্রে সহযোগিতার মাত্রাটা নতুন লেভেলে যাবে। এমনকি সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের একটি সক্রিয় ঘাঁটিও স্থাপন হতে পারে যদি দুই দেশের স্ট্র্যাটেজিক কোনো চুক্তি হয়। দেখুন, দীর্ঘ প্রায় ৪৫ বছর পর পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং যুক্তরাষ্ট্রের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের আলোচনার মূল শর্তই ছিল লেবাননের যুদ্ধবিরতি সরাসরি কানেক্ট করতে হবে এই যুদ্ধবিরতির সঙ্গে। তার অধীনে কিন্তু লেবাননের ভেতর যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে নতুন করে আজ সকাল থেকে যেমন খবর পাওয়া যাচ্ছে এই যুদ্ধবিরতি অনেকটাই অকার্যকর হয়ে গেছে বা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এমন অভিযোগ উঠছে। যেখানে লেবাননের ভেতর নতুন হামলায় ইসরায়েলের এই হামলায় অন্তত পক্ষে ১৪ জন লেবাননের নিহত হয়েছেন এমন খবর পাওয়া যাচ্ছে। রয়টার্স সহ বড় বড় সংবাদ মাধ্যম এমন খবরে নিশ্চয়তা দিচ্ছে। যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের হামলার বিষয়ে যখন অভিযোগ করছে হিজবুল্লাহ, ঠিক এমতো অবস্থায় হিজবুল্লাহ দাবি করছে তারা ইসরায়েলি সেনাদের বিভিন্ন লক্ষ্যবস্তু স্থির করে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র তারা হামলা করেছে এবং ব্যাপক ক্ষেপণাস্ত্রের তারা হামলার ঘটনা ঘটেছে। যদিও এই বিষয়ে তারা পরিষ্কারভাবে সুনির্দিষ্ট তথ্যগুলো এখনও প্রকাশ করেনি, তবে হিজবুল্লাহ বলছে তারা এন্টি ট্যাঙ্ক মিসাইল এবং অন্যান্য অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে। ইসরায়েলও হামলার বিষয়ে সত্যতা স্বীকার করেছে, তবে তারা এই ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত দেয়নি। এখন বিষয়টা হলো ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চূড়ান্তভাবে ভঙ্গুর অবস্থায়। যে কোনো মুহূর্তে এই দুইটি দেশের সঙ্গে সংঘর্ষ চূড়ান্তভাবে দীর্ঘমেয়াদী রূপ নিতে পারে। ঠিক এমতো অবস্থায় ইরান যেই শর্তে ইসরায়েলের সঙ্গে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি করেছিল লেবাননকেও যুদ্ধবিরতির অধীনে আনতে হবে, সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এখান থেকে ঝুঁকি এবং আশঙ্কা তৈরি হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে পূর্বের সাংঘর্ষিক পরিস্থিতি বা সংঘর্ষ চলছিল সেটা হয়তো শুরু হয়ে যাবে। এটার চূড়ান্ত যে দিক নির্দেশনা সেটা হয়তো গোপনে দুই দেশের সামরিক বাহিনীকে দেওয়া শুরু করে দিয়েছে। দেখার বিষয়ে এই অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি সার্বিকভাবে ঘটনা প্রবাহকে কোথায় নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।